উপপাদ্য তোমরা আগে অনেক অঙ্কে অ্যাপ্লাই করেছো। পিথাগোরাসের উপপাদ্যটা অনেকটা সর্বঘাটের কাঠালি গলার মতো, তাই না? সর্বঘাটের কাঠালি গলা, পাটিগণিত করবে পিথাগোরাস, বীজগণিত করবে পিথাগোরাস, জ্যামিতি করবে পিথাগোরাস, পিথাগোরাস 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 পিথাগোরাস। সর্বঘাতের কাঠালি গলা, কাঠালি গলা যেমন কি হয় সব পুজোতে কাজে লাগে, এই অঙ্কও ঠিক তাই। হ্যালো বন্ধুরা, স্টুডেন্টস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের 5 নম্বর কমন আসতে চলেছে মাধ্যমিকে। এমন জিনিস করাবো, পিথাগোরাসের উপপাদ্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তাই চলে আসো, কথা না বাড়িয়ে একবারে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সবচাইতে সহজ নিয়মে একদম মুখস্থ না করে শুধুমাত্র পিথাগোরাস নাম শোনা মাত্রই কি করে তুমি উপপাদ্য লিখে দেবে, গড়গড় করে লিখবে, তার প্রসেসই আজকে তোমাকে দেখিয়ে দেবো। তাই চলে আসো, পিথাগোরাসের উপপাদ্য যদি পরীক্ষায় আসে কিভাবে করব তার প্রসেসটা বলে দিই। দেখো, যদি পিথাগোরাস উপপাদ্য তোমাকে পরীক্ষায় আসে তাহলে কিন্তু অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু তোমাকে বলে দেবে না, এই কোশ্চেন কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে। এবার যদি বলছে কি দাদা তুমি তো বললে শুধুমাত্র পিথাগোরাসের কথা শুনলেই গারগার করে লিখে দেবো, তাহলে কি মুখস্থ করবো? তাহলে দেখে লাভ কি? না, মুখস্থ করতে হবে না তো, তার জন্যই তো আমি আছি। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মুখস্থ না করেই আমরা এই উপপাদ্যের এই যে উপপাদ্যটার যে কোশ্চেনটা সেটাও কিন্তু বুঝে আমরা লিখতে পারবো। শুধুমাত্র খাতার পেন নিয়ে বসে যাও, আমি করে দেওয়ার সাথে সাথে তোমরাও করে নাও। আর যে কথাগুলো বলছি স্কিপ না করে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পুরোপুরি দেখে নাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো, চলে আসো, বলছে ফার্স্ট যদি পিথাগোরাসের উপপাদ্য পরীক্ষায় আসে তাহলে শুধুমাত্র লেখা থাকবে যে প্রমাণ করো পিথাগোরাসের উপপাদ্য, অথবা পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি সহ লেখো। গেল? তাহলে কোশ্চেনটা আমাদের ফার্স্টে লিখে নিতে হবে। আমরা কিভাবে বুঝবো যে কোশ্চেনটা কেমন হবে? বলছে পিথাগোরাসের উপপাদ্য তোমরা আগে অনেক অঙ্কে অ্যাপ্লাই করেছো। পিথাগোরাসের উপপাদ্যটা অনেকটা সর্বঘাটের কাঠালি গলার মতো, তাই না? সর্বঘাটের কাঠালি গলা, পাটিগণিত করবে পিথাগোরাস, বীজগণিত করবে পিথাগোরাস, জ্যামিতি করবে পিথাগোরাস, পিথাগোরাস 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 পিথাগোরাস। সর্বঘাতের কাঠালি গলা, কাঠালি গলা যেমন কি হয় সব পুজোতে কাজে লাগে, এই অঙ্কও ঠিক তাই। এই পিথাগোরাসের উপপাদ্যটা হয়তো আমরা না বুঝে করে ফেলি, এই লাইনটা আমার লাগে যে পিথাগোরাসের উপপাদ্যের যে মানেটা, সেই মানেটা দিয়ে আমাকে অনেক অঙ্ক করতে হয়। তাই চলে আসো, আজকে পিথাগোরাসের পুরো উপপাদ্যটাকে কবজা করে নি। তাই চলে আসো, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের, তাহলে ফার্স্ট লাইন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে সত্য। শুধুমাত্র ত্রিভুজ, এবং সেটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাই আগে জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তুমি জানো, আমার বলার কোনো দরকার নেই, তবুও বলে দিচ্ছি যে পিথাগোরাসের এই ত্রিভুজের ক্ষেত্রে লাগে কোন ধরনের ত্রিভুজ? বলছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাই বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলছে একটা সমকোণী ত্রিভুজ, আমি দেখো না তোমাদের বোঝার সুবিধার্থে একটা সমকোণী ত্রিভুজ এখানে রেখেছি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই যে কোণ 90 ডিগ্রি হয় কোন ত্রিভুজে, তার অপোজিট বাহুই হয় তার অতিভুজ। তাহলে বলেছিল কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলছে এই যে অতিভুজ মানে এই কোণটা 90 ডিগ্রি, তার অপোজিট বাহু এইটা, এই বাহুর উপরে যদি একটা আমি বর্গক্ষেত্র আঁকি, এই বাহুর উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্র যদি আঁকি কেমন আসবে? বলছে এটা কিন্তু তোমাকে পরীক্ষায় কিছু দেখাতে হবে না, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম ভাবে এঁকে দিচ্ছি। এই হচ্ছে বর্গক্ষেত্র। বলছে তাহলে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে, এই ভেতরে যে জায়গা আছে অপর দুটি বাহুর উপর, মানে বাদবাকি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান বা সমষ্টির সমান। তার মানে অপর যে দুটো বাহু আছে, অর্থাৎ এই একটা বাহু আছে, এই যে এটা একটা বাহু আছে, এই বাহুর যে ক্ষেত্রফল বা এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে, আর আরেকটা যে বাহু আছে এই বাহুর ক্ষেত্রফলটা, আমার এটা কোশ্চেনের মধ্যে চলে যাচ্ছে বা বোর্ডের বাইরে চলে যাচ্ছে, তোমরা জাস্ট বুঝে নাও যে এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এই বর্গক্ষেত্র দুটো যোগফল করলে যা হবে এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ঠিক একই আসবে। তাই আমরা বলা যেতে পারে এই যে ক্ষেত্রফলটা, এই যে বড় বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করে বার করবো? বলছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এখানে বাহু মানে তো বিসি, বিসির যেহেতু কোনো মান জানি না তাই বলতে পারি আমি বিসি স্কয়ার। আর এই যে অপর দুটো বাহু বলতে এই একটা বাহু, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিলে কত হবে তুমি নিজে বলো? এই বাহুটা কত? বাহুটার নাম হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার। আর এই পাশের যে বর্গক্ষেত্র তার একটা বাহু হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার। তাহলে পিথাগোরাস বলতে চাইছে এরকম যে বিসি স্কয়ারের মান হবে, অর্থাৎ এই বিসি স্কয়ার মানে বুঝতে পারবো যে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটার মান হবে এই দুটো ক্ষেত্রফলের যোগফলের সমান, অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার যোগ করলে যা আসবে এইটার বর্গক্ষেত্র ঠিক তাই আসবে। এইটাই প্রমাণ করতে বলেছে, তুমি শুধু এই কনসেপ্টটাকে মাথায় রাখো
যে একটা সমকোণী ত্রিভুজ হতে হবে, সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজের অপর মানে অতিভুজ যেটা সেই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাই চলে আসো কোশ্চেন লিখবো কি করে একটু দেখে নাও আরেকবার। তাই বলছে ফার্স্টে লিখতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের, হয়ে গেল এক একটা লাইন, যে কোনো সমকোণী ত্রিভুজের। তাই দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এক এক লাইন করে মুখস্থ করো, একটা পয়েন্ট করে মুখস্থ করো। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমার সাথে সাথে মুখস্থ করে নাও। এই উপপাদ্য এখন করব, শুধু দেখবো, ও শুধু দেখবো আর নিজে খাতায় তার পরে লিখে দেবো, একদম পাই টু পাই ঠিক লিখে দেবো। শুধু আমার সাথে সাথে বলার চেষ্টা করো, কোশ্চেন দেখার দরকার নেই, এইটা দেখে বলো। বলছে একটা সমকোণী ত্রিভুজের, তাই আমি বলবো একটা সমকোণী না, বলবো যে কোনো সমকোণী ত্রিভুজের। বলো যে কোনো সমকোণী ত্রিভুজের, তুমিও বলো যে কোনো সমকোণী ত্রিভুজের কি অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাই তুমি বই নিয়ে বসো আর খাতা নিয়ে বসো, তুমি যা নিয়ে বসো আর না বসো দেখার দরকার নেই, এমনি এমনি শোনো না, তাতেও তোমার একটা মানে কাজ হয়ে যাবে, মোবাইলে বসেই তুমি 5 নাম্বার মাধ্যমিকে পেয়ে যাবে। তাই চলে আসো, এইবার আমরা কি করে এর উপপাদ্যটা প্রমাণ করবো। দেখো ছবিটা আমি আগে থেকে এঁকে নিয়েছিলাম, এই ছবিটাই তোমাকে আঁকতে হবে, যে কালো কালার দিয়ে দেখো এঁকে দিয়েছি যেটুকু, শুধু সেটুকু আঁকতে হবে, বাদ বাকি কিন্তু কিছু তোমাকে আঁকতে হবে না, বোঝানোর জন্য বলে এসছে। তাই ফার্স্ট যে পয়েন্ট উপপাদ্য করতে হয় তাতে ফার্স্ট লিখতে হয় প্রদত্ত। প্রদত্ত মানে কি, দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেনে যেটা দেওয়া আছে। তাই ফার্স্টে আমরা কি লিখবো, প্রদত্ত। ফার্স্টে লিখলাম প্রদত্ত। প্রদত্ত কি লিখবো, বলছে ফার্স্টে লিখবো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। ব্যাস, তুমি তোমার মতো করে লেখো, এখানে বইতে কি দেওয়া আছে সেটা তুমি না লিখলেও চলবে, অতভাবে লেখা দরকার নেই। তুমি যদি চাও এখানে হয় 90 ডিগ্রি লিখতে পারো অথবা সমকোণ লিখতে পারো। তাহলে তুমি বলতে পারো যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এ ইকুয়াল টু সমকোণ অথবা কোণ এ 90 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, ব্যাস প্রদত্তর কাজ শেষ। কারণ তো কোশ্চেন পড়েই তুমি বুঝতে পারছো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাই আমি বলে দিয়েছি ফার্স্টে সমকোণী ত্রিভুজ নিয়েছি, সেই সমকোণী ত্রিভুজের কোণ কোণটা 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি, আমি কিন্তু সেটাই ফার্স্টে বলে দিলাম। তারপরে হচ্ছে অঙ্কন আঁকবো। তাই লিখবো প্রদত্তর পর হচ্ছে প্রমাণ করতে হবে। তাই এখানে লিখবো প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, অথবা তুমি প্রামাণ্য বলে লিখতে পারো। কি প্রমাণ করতে হবে, বলছে প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে তুমি বলো, এই পুরো লেখা কিন্তু এই গদ ধরা লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র পয়েন্টিং হিসেবে বলো যে এবি বাহুর স্কয়ার, সরি বিসি বাহুর স্কয়ার। ফার্স্টে এই বিসি মানে হচ্ছে অতিভুজ, এই অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি বলেছে, অপর দুটো বাহুর স্কয়ারের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটা প্রমাণ করতে হবে। তার মানে কি, তুমি যদি এই ছবিটুকু এঁকে এটুকু লিখতে পারো তোমাকে কিছুটা পার্কিং দেবে। তাই তুমি যেমনই করো না কেন শুধু এইটুকু তুমি এখন করে নাও, এটা তুমি একটা পার্কিং কিন্তু পেয়ে যাবে। এবারে চলে আসো অঙ্কন, ধীরে ধীরে আসবে, একদম সহজ উপপাদ্য, চিন্তার কিচ্ছু নেই, শুধু একটু ধৈর্য ধরে দেখো। চলে আসো অঙ্কন। অঙ্কন কেমন আসবে, কি অঙ্কন করব, বলছে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা, এ কোণ। এই সমকোণের এই কোণটাকে বলা হয় সমকৌণিক বিন্দু, সমকোণের বিন্দু, তাই বলে সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে আমি অতিভুজের উপর কি করব, একটা লম্ব অঙ্কন করব। দেখো এই অতিভুজের উপর কি করব, একটা লম্ব অঙ্কন করব, যার নাম দেবো কি ডি। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে এই লেখাটাকে আমরা কিভাবে লিখবো, সমকৌণিক বিন্দু এ থেকে, কি লিখবো, সমকৌণিক বিন্দু এ থেকে সমকৌণিক বিন্দু এ থেকে, দেখো তাই লিখলাম না, একদম পরিষ্কার, ছবি দেখে লিখবো। সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি বাহুর উপরে, অতিভুজ বিসি বাহুর উপরে, অতিভুজ বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, বা সমকৌণিক বিন্দু থেকে, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কোনো, এডি লম্ব অঙ্কন
করলাম। এই যে ডি বিন্দু কোথায় এসে ছেদ করেছে, বলছে বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে, তাই লিখবো সমকোণী বিন্দু থেকে বিন্দু এ থেকে অতিভুজ এ বিসি বাহুর ওপরে এডি লম্ব অঙ্কন করলাম, যা কি করেছে, বলছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডিসি বাহুকে বি বিন্দুতে ছেদ করেছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এইটুক কি তোমার কাছে কোনো কঠিন বলে মনে হলো? কোনো কঠিন মানে কাঠিন্যতার কিন্তু কোনো ব্যাপারই নেই, এইটুক তুমি নিজে বুঝে লিখতে পারবে। যে ফার্স্টে লিখবো প্রদত্ত এবিসি ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ যার সমকোণী ত্রিভুজ যার একোণ হচ্ছে 90 ডিগ্রি, বা আমি একোণ হচ্ছে সমকোণ বলতে পারি। প্রমাণ করতে হবে কি, বলছে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। ঠিক আছে, অসুবিধা নেই। অঙ্কন কি, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি বাহুর উপরে এরিয়া একটা লম্ব অঙ্কন করবো, যেটা কিনা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এই অবধি কোনো সমস্যা আছে? নেই। আর একটা মাত্র পয়েন্ট বাকি, তাই এইটুকু টুকে নাও। এর পরের পয়েন্টটা বলছো তোমার, তুমি দেখে নাও, তাতেও তোমার হয়ে যাবে, তোমার টোকারও প্রয়োজন নেই, তুমি নিজে এমনি পরে লিখতে পারবে। এইবার শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রমাণ করাটা। এই প্রমাণ করাটা আমরা করে দিচ্ছি। দেখো একদম সহজ জিনিস, চিন্তা ভাবনার কোনো কারণে, এই প্রমাণটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসে প্রমাণ কিভাবে লিখবো, একদম মজাদার ভাবে। দেখো ফার্স্ট আমরা এটুকু বুঝি, ফার্স্ট লিখবো দেখো প্রমাণ একদম ফার্স্ট যেখানে আমরা অঙ্কন শেষ করেছি সেই লাইনটাকে আরেকবার আমাকে লিখতে হবে। কি লিখবো, বলছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কি, এবিসি এর অতিভুজ, লিখবো অতিভুজ বিসি বাহুর ওপরে, বিসি বাহুর ওপর এডি কি লম্ব। কেন লিখলাম এই লেখাটা? এই লেখাটা লিখলাম এই কারণেই, তোমরা 48 নম্বর উপপাদ্য একটা করেছো, বা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমাদের ওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো, ওটাও কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওই উপপাদ্যটাতে কি ছিল, বলছে একটা সমকৌণিক বিন্দু থেকে, অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রি, সেই বিন্দু থেকে যদি অপর বাহুর উপরে লম্ব অঙ্কন করি, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, দেখো তো লম্ব অঙ্কন করেছি না, তাহলে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ, প্লাস তারা এই বড় ত্রিভুজের সাথেও কিন্তু সদৃশ। বন্ধুরা সদৃশ হওয়ার মানে হতে গেলে কি হতে হবে, কি হবে সদৃশ হলে, বলছে সদৃশ হলে তাদের বাহুর অনুপাত কিন্তু সমান হয়। সদৃশ মানে আমরা আগের ভিডিওতে বলেছি যে সদৃশ মানে কি, একই রকম দেখতে, সর্বসম কিন্তু নয়। যাদের ওই জায়গাটা সমস্যা আছে তারা একটু একবার দেখে নাও, যে ভালো হবে। তাই বলছে যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করেছি। এই লম্ব অঙ্কন করাতে সুতরাং আমি কি বলতে পারি, যে সুতরাং এবিডি অর্থাৎ এই যে ছোট ত্রিভুজ, তাই আমি বলতে পারি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর বা এরা সদৃশ, এবিসি সদৃশ। দেখো এটা কেন হলো সদৃশ, এটা আগের উপপাদ্যের বেসিসে সদৃশ হচ্ছে, অর্থাৎ এবিসি ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই ছোট ত্রিভুজটা পুরো বড় ত্রিভুজের সাথেও সদৃশ, আবার মেজ ত্রিভুজটা পুরো বড় ত্রিভুজের সাথে সদৃশ। তাই আগের উপপাদ্য থেকে যেহেতু প্রমাণ করে নিয়েছে ওটা, তাই লিখবো যে এবিডি এই ত্রিভুজ আর এবিসি এই ত্রিভুজ, অর্থাৎ আমি এই ছোট ত্রিভুজটা নিয়েছি, এই যে ছোট্ট ত্রিভুজটা, আর একবারে পুরো বড় ত্রিভুজ নিয়েছি এবিসি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ। এবার সদৃশ হলে কি হবে, লাভটা কি, বলছে তাহলে এই বড় ত্রিভুজের মানে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিয়েছি, তাহলে এই বড় ত্রিভুজটার কথা চিন্তা করো, শুধু এই দিকের দিকে তাকাও, এইখানে তাকাও, এইখানে তাকাও, এইখানে তাকাও, শুধু এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের এই বাহুটা সবচাইতে ছোট না? হ্যাঁ তাই তো, এই বড় ত্রিভুজের এই বাহুটা সবচাইতে ছোট, তাই বলতে পারি ছোট বাহু অর্থাৎ এবি বাই বড় বাহু মানে বিসি। এই ছোট বাহু আর বড় বাহুর অনুপাত যা হবে, এই বাই মানেই হচ্ছে অনুপাত, এই অনুপাত যা হবে, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রেও ছোট বাহু বাই বড় বাহুর অনুপাতও তাই হবে। কি বললাম, এই বড় ত্রিভুজের সাথে আমি কম্পেয়ার করছি ছোট ত্রিভুজের, তাই বড় ত্রিভুজের সাথে ছোট ত্রিভুজের কম্পেয়ার করছি বলে মনে রাখবে, এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবে যে বড় ত্রিভুজের সাথে ছোট ত্রিভুজ কম্পেয়ার করছি, তার মানে ছোট ত্রিভুজ নিয়েছি তাই ছোট বাহু নেব, আর বড় ত্রিভুজ নিয়েছি তাই বড় বাহু নেব। তাহলে সেই হিসাব যদি করি, তাহলে বড় ত্রিভুজটার ছোট বাহু কোনটা, এবি, আর বড় বাহু কোনটা, বিসি। তাই এবি বাই বিসি ইকুয়াল টু কি দেবো না, এই ছোট ত্রিভুজেরও তাই
ছোট বাহু বাই বড় বাহু। এবার এই ছোট ত্রিভুজটার ছোট বাহু হচ্ছে বিডি, তাই ওপরে লিখবো কত বিডি বাই বড় বাহু কোনটা এই ত্রিভুজের, দেখো এই ত্রিভুজের তো এটা লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহু বড়, মানে এবি হচ্ছে বড়, তাই কত লিখবো এবি। দেখো বুঝতে পারলে? এইবার আমি যেটা করতে পারি, কি করতে পারি বলছে নিচের লাইন আমরা কি করতে পারি, আমরা এখানে সাইডে বাঁ দিকে করে দিচ্ছি, দেখো ডান দিকে করছি, তুমি নিচে নিচে করবে, কারণ আমরা পরে আরেকটা দেখি ধরানোর চেষ্টা করবো এখানে। তাহলে বলতে পারি কি, এবার যদি কোণাকুণি গুণ করে দিই, তাহলে এই এবি এবি গুণ করলে কেমন আসবে, বলছে এবি স্কয়ার আসবে, হ্যাঁ তাই তো। বলছে তাহলে বাকি দুটো গুণ করে দিই, বলছে কত আসবে, বলছে বিসি ইন্টু বিডি। দেখো তো তাই না, এটাকে আমার কাজ হচ্ছে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দাও, আর কিচ্ছু না, শুধু 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দাও, পরে দেখছি ওই নাম কাজে লাগে কিনা। এইবার বলছে আরেকটা, তাহলে আবার এই ছোট ত্রিভুজ তো বড় ত্রিভুজের সাথে সদৃশ, এই মেজবাবু কি দোষ করলো, মেজবাবুও তো বলছে যে আমিও তো বড় ত্রিভুজের সাথে সদৃশ, আমি ছোট আছি তাতে কি আছে, আমিও তো বড় হব, তাই না? তাই এই ছোট ত্রিভুজ মেজো ত্রিভুজ ছোট ত্রিভুজের সাথে বড় ত্রিভুজ সদৃশ, আবার মেজো ত্রিভুজের সাথেও কিন্তু বড় ত্রিভুজ সদৃশ। এই মেজো ত্রিভুজটার নাম কি, বলছে ত্রিভুজ এ সি ডি, এবং আবার একই রকম ত্রিভুজ এ বি সি, এরা কি পরস্পর সদৃশ, তাহলে সদৃশ লিখলাম সদৃশ। যে এবার মেজো ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিচ্ছি, এবার ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ যখন নিয়েছিলাম তখন নিয়েছিলাম ছোট বাহু বাই বড় বাহুর অনুপাত, এবার মেজো ত্রিভুজ আর বড় ত্রিভুজ যখন নেবো তখন মেজো বাহু বাই বড় বাহুর অনুপাত, তাই না? মজা আছে কিন্তু, তাই না? যখন ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ নেবো, ছোট বাহু বাই বড় বাহু, মেজো ত্রিভুজ বড় ত্রিভুজ, মেজো বাহু বাই বড় বাহু, কেউ রায়ের কোনো ব্যাপার নেই, সবাই ঠিকঠাক আছে, তাই না? বড় ছোট ত্রিভুজ নিলে ছোট বাহু নেবো, বড় মেজো ত্রিভুজ নিলে মেজো বাহু নেবো, যেমন যেমন ত্রিভুজ নেবো তেমন তেমন বাহুর অনুপাত, কারোর রাগ করার কোনো দরকার নেই, তাই না? কাউরে রাগাবো না। চলে আসো, এইবার লিখবো, তাহলে এইবার এই বড় ত্রিভুজের টানে লিখি, বড় ত্রিভুজের মেজো বাহু কোনটা, ছোট বাহু যদি এটা হয়, বড় বাহু যদি এটা হয়, মেজো বাহু এটা, তাই লিখবো এসি বাই কত বিসি, অর্থাৎ মেজো বাহু বাই বড় বাহু ইকুয়াল টু, এই ত্রিভুজের আমার মেজো বাহু বাই বড় বাহু লাগবে, তাহলে এই মেজো ত্রিভুজের মেজো বাহু কোনটা, এই তো চিন্তার পড়ে গেলে, এই কোনটা 90 ডিগ্রি, এটা তো বড় বাহু, হ্যাঁ বড় বাহু পেয়ে গেলাম। বলছি তাহলে মেজো বাহু দেখো, তাহলে এইটা না, এইটার থেকে এটা ছোট না, হ্যাঁ তাই তো, এইটার থেকে এই বাহুটা ছোট, তাহলে এইটা হচ্ছে মেজো বাহু, অর্থাৎ নাম কি সিডি। তাহলে মেজো বাহু উপরে লিখবো, তাই লিখবো সিডি বাই বড় বাহু কত, এই বড় বাহু হচ্ছে এসি। দেখো বুঝতে পারলে, একই রকম কোণাকুণি গুণ করে দেবো, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এই দুটো যদি গুণ করি কত আসবে, বিসি ডট সিডি। দেখো এটাকে 2 নম্বর সমীকরণ নাম দেবো, একদম কোনো কিচ্ছু কিন্তু মুখস্থ করার কোনো কেস নেই, কিচ্ছু মুখস্থ করবো না, শুধু ওই ছবিটা দেখে দেখেই নিজে নিজে বুঝে নেবে, করে নেবো। তাই এই উপপাদ্য যদি তুমি একবার দেখো, আমি একদম গ্যারান্টি দিয়ে বললাম তোমার কিন্তু মুখস্থ করার কোনো প্রবাবিলিটি থাকবেই না, আর মুখস্থ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে, ভুল হবেও। তাই বোঝার জিনিসের কিন্তু মর্যাদা আলাদা, বুঝে করার মর্যাদা চিরকালই আলাদা। তাই চলে আসো, এই 1 নম্বর আর 2 নম্বর অব্দি আমরা করলাম, এইবার আমরা কি করবো, এই 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দেবো, তাই লিখবো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, ব্যাস যোগ করে পাই বলে এবার উপরটা আমি মুছে দিচ্ছি, তোমরা যদি পারো তো টুকে রাখতে পারো, নাহলে বইতেও তোমাদের আছে, কোনো সমস্যা নেই, তুমি শুধু বসে বসে শোনো। আর মোবাইল থেকে নাকি পড়া হয় না, কে বলেছে? এই মোবাইল থেকে দেখে তুমি এমনি জায়গায় বসে মুখস্থ হয়ে যাবে, তোমার জায়গায় বসে তোমার বোঝা হয়ে যাবে, তাই তোমার এটা আলাদা করে আর করারও দরকার নেই, পরে তুমি এমনি লিখে দিতে পারবে। তাই চলে আসো, এবার বাদিক যোগ করে দেবো, 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, তাহলে বাদিকে কত আছে, বলছে এই পাশের বাদিকে আছে হচ্ছে এবি, আর এই পাশের বাদিকে কত আছে এসি, তাহলে লিখবো কত এসি। দেখো দুটোর স্কয়ারের যোগফল ইকুয়াল টু ডান দিকের স্কয়ারের যোগফল, কত আছে বিসি ডট বিডি যোগ এই পাশে কত আছে বিসি ডট সিডি, ব্যাস এই অবধি আমরা লিখলাম। এইবার বাকি পার্টটা দেখো, একটু মুছে দিলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে, একটু জঞ্জাটটা কমিয়ে দিই, তাই না? অনেক জ্যাম হয়ে গেছে রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া সব ফাঁকা করে দিই, চলো সব রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। এইবার দেখো, এইবার কি করব, চলে আসে এখানে, বলছে এই এবি স্কয়ার যেমন আছে তেমন রাখি, এসি স্কয়ার যেমন আছে তেমন রাখি ইকুয়াল টু, দেখো এখানে কি করতে পারি, বলছে বিসি দুই দিকে আছে না, এই বিসিটাকে কমন নিয়ে নাও, কমন নিলে কত পড়ে আছে, বলছে এখানে পড়ে আছে বিডি, এখানে পড়ে আছে সিডি। বলো বাহ, এত সুন্দর জিনিস, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, এইবার তুমি ভালো করে বোঝো, বিসি আছে বিসি লিখলাম ডট, এই যে বিডি যোগ সিডি, ছবিতে চলে আসো, বিডি
যোগ সিডি, এই যে বিডি, এই যে সিডি, এই বিডি যোগ সিডি মানে পুরো বিসি বলে দেওয়া যায় না? তাই আমি এই পরিবর্তে কত লিখবো? বিসি। এইবার আমি কি লিখতে পারি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু দুটো বিসি আছে তাই বিসি স্কয়ার, তাই ঘুরিয়ে লিখলে বলতেই পারি বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। দেখো তো বন্ধুরা, এটাই প্রমাণ করতে বলেছিল না যে অতিভুজ স্কয়ার, বিসি মানে তো অতিভুজ, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে বাকি দুটোর স্কয়ার, তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বাকি, তাহলে এবি স্কয়ার যোগ এই যে এবি স্কয়ার অপর দুটো বাহুর উপর স্কয়ারের যোগফলের সমান, তাই অপর দুটো বাহু বলতে একটা এবি স্কয়ার যোগ আর একটা চলে আসলো কত? এসি স্কয়ার। দেখো এই অবধি প্রমাণ কিন্তু কোনো সমস্যা নেই, আর এই অবধি পড়তে পারলেই তোমার উপপাদ্য খতম একদম। পাশে শুধু এইটুকু লিখে দাও, বলছে প্রমাণিত। বলছে এ কি এত সহজ, এত সহজ উপপাদ্য, একটু দেখলেই কি এতটা সুন্দরভাবে 5 নাম্বার পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তাই চলে আসো, যদি অবশ্যই এই প্রসেস বা তোমাদের যদি একটু বোঝাতে পারি, এই প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরো মজাদার, আরো ভালোভাবে কি করে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করা যায় তার চেষ্টাটাই বন্ধুরা করব। তাই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থেকো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যদি তুমি বুঝতে পারো, সত্যি সত্যি তোমাকে বোঝাতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আজকের মতো তোমাদের ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকে।